ওকে, গতকালকে আমরা এই পেজ পর্যন্ত পড়েছিলাম, আমরা তারপর থেকে শুরু করতেছি। আজকে আমরা জেনারেল প্যাথোলজির বাকি যে দুইটা পেজ আছে এখান থেকে এগুলো শেষ করব, তারপরে ইমিউনোলজি শুরু করবো ইনশাল্লাহ, তারপরে দেখার কি কি করা যায়। আহ অলরাইট। সো গতকালকে আমরা বলেছিলাম অঙ্কোজিন যখন আমরা পড়বো তখন খেয়াল করব কোনটা গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, কোনটা গ্রোথ ফ্যাক্টর, এগুলো আর কি। তো জেনেটিক্স যে অংশটুকু আছে এখান থেকে আমাদের মেইন কাজ যেটা, সেটা হলো ব্রড হেডিংটা পড়া, যে কোনটা টিউমার সাপ্রেসর জিন এবং এটা রিলেটেড ক্যান্সার কোনগুলো, এবং মোস্ট কমন ক্যান্সার গুলোকে আপনি যদি কভার করতে পারেন তাহলেই হয়ে যাবে। ওকে। যেমন এই পেজের মধ্যে আমি বলবো যে সবগুলোকে ফোকাস করতে না পারেন, অ্যাটলিস্ট আরইটি এটা দরকার। সো আরইটি জিনিসটাকে, এটা হলো রিসেপ্টর টাইরোসিন কাইনেস, এটার সাথে কতগুলো ইম্পর্টেন্ট ক্যান্সার জড়িত, সেটা হলো MEN2A, MEN2B, মেডুলারি অ্যান্ড প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, ফিওক্রোমোসাইটোমা, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট এগুলো। কিছু কিছু জিনিস আছে, টপিক আছে যেটার সাথে আমাদের ড্রাগ টার্গেট জড়িত, যেমন HER2 মিউটেশন। তা HER2 মিউটেশনের সাথে আমাদের ড্রাগ টার্গেট করা যেতে পারে, EGFR এর সাথে আমাদের ড্রাগ টার্গেট করা যেতে পারে। তাই HER2 রিসেপ্টর পজিটিভ যখন ব্রেস্ট ক্যান্সার হবে তখন তাদের এগেনস্ট আমাদের একটি স্পেসিফিক ড্রাগ কাজ করে। দ্যাটস ওয়াই এই HER2টা হলো আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। BCR-ABL এটা আপনারা একবার হেমাটোলজিতে পড়বেন। BCR-ABL এর জন্য নন রিসেপ্টর টাইরোসিন কানেজ, তার আমরা যদি একটু খেয়াল করেন যে একটা হলো রিসেপ্টর টাইরোসিন কানেজ আর একটা হলো নন রিসেপ্টর টাইরোসিন কানেজ, মোটামুটি মনে থাকে। মাইলোপ্রলিফারেটিভ নিওপ্লাজম, স্পেসিফিকলি এখানে পলিসাইথেমিয়া ভেরা রুব্রা, এক্ষেত্রে জ্যাক2 মিউটেশনটা হলো ইম্পর্টেন্ট এবং পরীক্ষা জিজ্ঞেস করে। মেলানোমার জন্য স্পেসিফিকলি আপনাকে BRF মিউটেশনের কথাটা জিজ্ঞেস করবে। দুইটা টিউমার এখান থেকে ইম্পর্টেন্ট, এক হলো মেলানোমা আর একটা হলো প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট। সিকিআইটি এটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট মনে রাখতে পারলে ভালো। অর্থাৎ মানে লো ইয়েল্ড, কিন্তু যদি ইনকেস যদি চলে আসে আর কি। তারপরে টপিক হলো সেটা BCL2। BCL2টা ওরা লাইক করে এই কারণে, কারণ এটার সাথে জেনারেল প্যাথোলজির অ্যাপোপ্টোসিসের সাথে সম্পর্ক আছে। এই জন্য BCL2টাকে আমরা একটু পড়ার চেষ্টা করব। তারপরে টপিকে চলে আসি, সেটা হলো টিউমার সাপ্রেসর জিন। টিউমার সাপ্রেসর জিনের মেইন জিনিসটা আমরা আগে বুঝি কিনা। টিউমার সাপ্রেসর জিনের কাজ কি? যখন প্রচুর পরিমাণে মিউটেশন থাকে তখন টিউমার সাপ্রেসর জিনের কাজ হলো যে ওরা যেন সেল সাইকেল প্রোগ্রেস করতে না পারে, ওই সেলগুলো, সেই ব্যাপারে তাদেরকে ইনহিবিট করা, সেলগুলোকে ইনহিবিট করা, যে তোমরা সেল সাইকেলকে প্রোগ্রেস করো না। এটাই হলো টিউমার সাপ্রেসর জিনের কাজ। এই টিউমার সাপ্রেসর জিন বিভিন্ন ক্যান্সারের সাথে জড়িত, তখন এটা এটা এই জন্য এরা খুব পছন্দ করে। টিউমার সাপ্রেসর জিনের ক্ষেত্রে ইউজুয়ালি যে প্যাটার্নটা কমন, সেটা হলো টু হিট হাইপোথিসিস। হোয়াট ডু মিন বাই টু হিট হাইপোথিসিস? আমরা জানি যে কোনো জিনে দুইটা কপি থাকে, কারণ একটা জিন থাকে একটা ক্রোমোজোমের মধ্যে, আর আমাদের মধ্যে দুইটা ক্রোমোজোম থাকে, একটা হলো আমাদের মায়ের দিক থেকে আর একটা হলো আমাদের বাবার দিক থেকে। তার মানে আমাদের যে কোনো জিনের দুইটা কপি থাকে, যেহেতু ক্রোমোজোম দুইটা, জিন থাকতেছে দুইটা ক্রোমোজোমের মধ্যে। এখন টিউমার সাপ্রেসর জিন হলো এরকম একটা, এটার ডিফেক্ট যদি একটা জিনে হয় কখনো ইউজুয়ালি ডিজিজ হয় না, যদি দুইটাতেই চলে যায় তখন ডিজিজ হয়। যে দুইটা জিনের একটাও কাজ করতেছে না, তার মানে রিলেটেড কোনো প্রোটিন আসতেছে না, তখন যে ডিজিজ হবে। এপিসির সাথে কোলোরেক্টাল ক্যান্সারের সম্পর্ক সবাই জানি এটা। BRCA2 1 এবং 2 সাথে ব্রেস্ট ক্যান্সার জড়িত, সবাই জানি আমরা এটা। সাথে অ্যাড করবো আমি, সেটা হলো ওভারিয়ান, প্রোস্টেট, প্যানক্রিয়াটিক। অনেক সময় পরীক্ষা এভাবে আসে যে BRCA মিউটেশন যখন হয় তাদের ব্রেস্ট ক্যান্সারের সাথে সাথে আর কি কি ক্যান্সারের ঝুঁকি থাকে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। CDKN2A, CDKN2 এর সাথে আমাদের মেলানোমা সম্পর্ক আছে, লাং ক্যান্সার, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট দেখেন আর কি। DCC, ডিলেটেড ইন দ্য কোলোরেক্টাল ক্যান্সার। অ্যাগেন কোলোরেক্টাল ক্যান্সার নামের সাথে এটা আপনার এমনি মনে থাকতেছে, এটা আলাদা করে আপনার বোঝা লাগবে না। তারপর এটা SMAD4, এটা প্যানক্রিয়াটিক ক্যান্সারের জন্য, এটা লাগবে না। MAN1 এটা হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া 1, এটা তো আপনি জানেন। পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট, সেটা যখন আপনাকে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া টাইপ 1 জিজ্ঞেস করবে, দেখবে এটা আন্ডারলাইন জিনটার নাম কি, সেটা হলো MEN1, তখন দেখা যাচ্ছে এটা টাইপটা হলো টিউমার সাপ্রেসর জিন। আর যখন আপনাকে MEN2A, MEN2B জিজ্ঞেস করতেছে, তখন তার আন্ডারলাইন জিনের নাম কি, আন্ডারলাইন জিনের নাম হলো RET, এবং তখন এটা হলো কোন ধরনের জিন, এটা হলো একটা অঙ্কোজিন। তো এইভাবে আপনাকে একটু থিঙ্ক করে করে চিন্তা করতে হবে, মিলাইতে হবে, তাহলে দেখবেন আপনি পারতেছেন। নিউরোফাইব্রোমাটোসিস 1, নিউরোফাইব্রোমাটোসিস 2 ইন জেনারেল এটা ইম্পর্টেন্ট, কিন্তু সাধারণত সাধারণত এখান থেকে জিন থেকে কোশ্চেন আসে না। তবু আমি বলবো, যেহেতু দুইটাকে একসাথে কাপল করে পড়ে ফেলা যাচ্ছে, যে দুইটাই আমাদের টিউমার সাপ্রেসর জিন থেকে আসতেছে, ঠিক আছে। রেটিনোব্লাস্টোমা 1, এটা খুবই পছন্দ করে ইউএস ফ্যামিলি। রেটিনোব্লাস্টোমা ফ্যামিলিয়াল কার্সিনোমা, এটা আমরা জানি। রেটিনোব্লাস্টোমা এই জিনটা যাদের মিউটেটেড থাকে, দুইটা জায়গায় টিউমার হয়।
রেটিনোব্লাস্টোমা আর হলো অস্টিওসার্কোমা, দুইটা জিনিস ওরা খুব পছন্দ করে। ইনহিবিট করে ইলঙ্গো ফ্যাক্টর 2 কে। আর এটার ব্লক করতেছে কোন ফেজ থেকে কোন ফেজের প্রোগ্রেশনকে, G1 থেকে এস ফেজ, সবগুলো জিনিস এখানে লাগবে। P53 হলো মোস্ট কমনলি মিউটেটেড, মোস্ট কমনলি অ্যাবসেন্ট, মোস্ট কমনলি অ্যাফেক্টেড টিউমার সাপ্রেসর জিন। যেহেতু এটা মোস্ট কমনলি অ্যাফেক্টেড, এই জন্য আপনাকে এটা জিজ্ঞেস করবে। P53 সাথে রিলেটেড কয়েকটা জিন আছে। P53 ডাউন স্টেমে যে কাজ করে সে হলো P21, এবং P21 পরবর্তীতে যেটা ইনহিবিট করে সেটা হলো G1 to S ফেজ। সো G1 to S ফেজ দেখা যাচ্ছে মোস্ট কমনলি এই ফেজটাতে আমরা ব্যারিয়ার দিচ্ছি। T50 P53 এইটা যদি ফ্যামিলিয়ালে যদি অ্যাবসেন্ট থাকে তখন তাকে আমরা বলি লিভ ফ্রাউমেনি সিন্ড্রোম, এই কথাটা ওরা পছন্দ করে। টিউবেরাস স্ক্লেরোসিস 1, টিউবেরাস স্ক্লেরোসিস 2। সাধারণত টিউবেরাস স্ক্লেরোসিস আপনাকে সিন্ড্রোমিক কোশ্চেন আসবে যে কোন পেশেন্টের ডায়াগনোসিস টিউবেরাস স্ক্লেরোসিস। সাধারণত ভন হিপেল লিন্ডার ডিজিজ এটা। আর সিন্ড্রোমিক কোশ্চেন আসবে যে একটা পেশেন্টের ভন ইলিব্রান ডিজিজ আছে নাকি নাই, কিভাবে বুঝবেন, তার আদার আর কোথায় কোথায় ক্যান্সার হতে পারে, এই জিনিসগুলো। কিন্তু ইন জেনারেল যেগুলো সিন্ড্রোমেটিক, অনেক কিছু কিছু এই সিন্ড্রোমিক কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। সেই জন্য আমি সাজেস্ট করবো যে ইফ পসিবল এটা মনে রাখার লিস্ট, মানে রিভিশন দিতে থাকেন, দেখবেন পরীক্ষার হলে পট করে আপনার মনে পড়ে যেতেও পারে। তারপরে কথা হলো উইলিয়াম সিন্ড্রোমের মধ্যে হলো WT1। এখন আপনি যদি একটু খেয়াল করে দেখেন, যখন আমরা টিউমার সাপ্রেসর জিনের কথা বলতেছি, এখানে মোস্টলি সিন্ড্রোমিক জিনিসগুলো চলে আসছে। যখন আমরা অঙ্কোজিনের কথা বলছি তখন কিন্তু সিন্ড্রোমিক জিনিসগুলো খুব একটা আসে নাই। বুঝতেছেন ব্যাপারটা? একটা হলো সিন্ড্রোমিক, অর্থাৎ একটা সিন্ড্রোমের সাথে ইনক্লুডেড, সিন্ড্রোমের সাথে কানেক্টেড। এটা যখন তখন হলো টিউমার সাপ্রেসর জিন। তাহলে পরীক্ষার দিন যখন দেখবেন কোন একটা ডিজিজ, কোন একটা মানে জিন, এটা কি টিউমার সাপ্রেসর জিন নাকি এটা প্রোটন মানে অনকোজিন, কি জিজ্ঞেস করতেছে আপনি একটু কনফিউজড। যদি দেখেন এটা সিন্ড্রোমের সাথে কানেক্টেড করে দিছে কিন্তু সেটা মেন টু বি না, মোস্ট লাইকলি এটা টিউমার সাপ্রেসর জিন। এভাবে চিন্তা করতে পারলে দেখবেন আপনার জন্য অ্যান্সার করা একটু সহজ হয়ে গেছে। তারপরের কথা হলো কার্সিনোজেন, বিভিন্ন ভাবে আপনাকে কার্সিনোজেনের কোশ্চেন আসবে। এক হলো ক্লিনিক্যাল পিকচার দিবে, তারপর আপনাকে বুঝতে হবে যে আন্ডারলাইন কোন ক্যান্সারের কথা বলতেছে, তখন জিজ্ঞেস করবে যে কোন কার্সিনোজেন দ্বারা এফেক্টেড হয়েছে, অথবা আপনাকে বলবে যে কার্সিনোজেন দ্বারা এফেক্টেড হয়েছে তার আন্ডারলাইন কি ক্যান্সার হতে পারে। অথবা অনেক সময় স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন জিজ্ঞেস করবে, বলবে যে আমি এরকম বায়োপসি করছি, বায়োপসি করার পরে এটা হলো ক্যান্সার, বলো এই পেশেন্টের কিসে এক্সপোজার হয়েছিল। অনেক সময় আমাদেরকে কি কাজ করলে এই টক্সিন বা কার্সিনোজেনের প্রতি আপনি এক্সপোজড হবেন সেটার কথা বলবে। যে রুফিং ম্যাটেরিয়াল শিপইয়ার্ডে কাজ করছে, এখন সে নিয়ে আসছে লাং সিমটম, হতে পারে তার অ্যাসবেস্টোসিস, হতে পারে তার অ্যাসবেস্টোসিস থেকে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এরকম উদাহরণ হিসেবে বললাম। অ্যাগেন, এই কার্সিনোজেন গুলো আমি একটাও আপনাকে আর কি বাদ দিতে না করব, ঠিক আছে। আফলাটক্সিনের সাথে হেপাটোসেলুলার কার্সিনোমা, এটা ইউজুয়ালি অ্যাফলাটক্সিন দিয়ে চাইনিজ পপুলেশন নিয়ে আপনাকে একটা হুকড করে কোশ্চেন দিবে। অ্যালকাইলেটিং অ্যালকাইলেটিং এজেন্ট অনকোলজিক কেমোথেরাপি, অন্য একটা টিউমারের জন্য সে এটা ইউজ করতেছে না, ওই অ্যালকাইলেটিং এজেন্ট তার আরেকটা ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। অ্যারোমেটিক অ্যামাইন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কাজ করছে অনেক দিন, দীর্ঘদিন, অথবা টোবাকো স্মোকিং এর একটা অ্যারোমেটিক জড়িত কিসের সাথে, সেটা হলো ব্লাডার ক্যান্সারের সাথে, ট্রানজিশনাল সেল কার্সিনোমা। মুখস্থ করে ফেললেন, এটা পরীক্ষা আসবে। আর্সেনিক লিভার লাং স্কিন, এগুলোতে পরীক্ষা প্রশ্ন আসবে। অ্যাসবেস্টোসিস এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর অ্যাসবেস্টোস রিলেটেড কোশ্চেন, ইউএসএমএল এর জন্য এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। টোবাকো স্মোক যখন আসবে, টোবাকো স্মোকের সাথে চিন্তা করবেন যে কোথায় কোথায় টোবাকো স্মোক স্মোক ক্যান্সার করে, কোথায় ক্যান্সার করে না, ঠিক আছে। চরম মাত্রায় ইম্পর্টেন্ট এটা, যে কোথায় এটা ক্যান্সার করে কোথায় ক্যান্সার করে না। এক সেকেন্ড।
অলরাইট, দুঃখিত। চলেন আমরা আবার শুরু করি। টোবাকো স্মোক থেকে যেটা বললাম যে কোথায় কোথায় কি কি ক্যান্সার করে, কোথায় করে কোথায় করে না, সবচেয়ে কনফিউজিং যেটা আমার কাছে মনে হয় সেটা হলো প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস দিয়ে আমরা কনফিউজ হয়ে যাই অ্যালকোহলের সাথে। তারপরে হলো অ্যালকোহল অ্যাকচুয়ালি কোথায় কোথায় ক্যান্সার করে সেটাতে আমরা একটু ফোকাস করি। আয়োনাইজিং রেডিয়েশন কোথায় কোথায় ক্যান্সার করে, থাইরয়েড স্পেসিফিকলি প্যাপিলারি থাইরয়েড ক্যান্সারের সাথে জড়িত, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। নাইট্রোসামাইন স্মোক ফুডে পাওয়া যায়, স্টোমাকের সাথে জড়িত গ্যাস্ট্রিক ক্যান্সার। তারপরের কথা হলো অকুপেশনাল এক্সপোজারের সাথে লাং ক্যান্সার কি কি আছে, ভিনাইল ক্লোরাইড এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, হেপাটিক এনজিওকার্সিনোমা, এনজিওসার্কোমা। ওকে। তারপরে ফিল্ড অফ ক্যান্সারাইজেশন, এগুলো অত বেশি ইম্পর্টেন্ট না। অনকোজেনিক মাইক্রোব যেগুলো আছে এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, বিভিন্ন ভাবে কখনো সিস্টেম থেকে কোশ্চেন করবে, স্পেসিফিক ডিজিজ থেকে কোশ্চেন করবে, মাইক্রোবায়োলজির থ্রুতে কোশ্চেন করবে, অনেক ভাবে কোশ্চেন করবে। ইবিভি ভাইরাস কি কি ক্যান্সার করে, হেপাটাইটিস বি ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস কি করে, HSV1 কি করে, কাপুসি সার্কোমা করে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে। দেখবেন খেয়াল করে, এখন আমি গত ক্লাসে একটা কথা বলেছি, যখন আপনি পড়তে বসবেন তখন আগে ফোকাস করবেন যে অলরেডি আপনি কি কি জিনিস জানেন। অলরেডি আপনি কি জানেন সেটা তো জানেনই। এরপরে চেষ্টা করবেন যে ও আচ্ছা, এটা আমি আজকে নতুন শিখলাম, সেটাকে একটু হাইলাইট করবেন, দেখবেন আপনার জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। একটু পজিটিভলি চিন্তা করবেন যে অলরেডি এটা জানি, আলহামদুলিল্লাহ, অলরেডি তো এটা আমি পারি। এরকম ভাবে পজিটিভলি চিন্তা করবেন, সামনে আগাবেন, দেখবেন আপনার জন্য পড়াটা অনেক সহজ হয়ে যাবে। সিরাম টিউমার মার্কার নিয়ে একটা কমন জিনিস হলো, মোস্ট কমনলি এগুলো হলো ডায়াগনোসিস অথবা স্ক্রিনিং এর জন্য ইউজ করা হয় না, এই কথাটা জানতে হবে। সিরাম টিউমার মার্কার যেগুলো আছে মোস্ট কমনলি, এগুলো সাধারণত সাপোর্টিভ, আর এটা হলো ট্রিটমেন্ট রেসপন্স দেখি আমরা অনেক সময়। ঠিক আছে। তাহলে কি কি জিনিস আমরা পড়বো এখান থেকে? অ্যালকালাইন ফসফেটেস পড়বো, অ্যালকালাইন ফসফেটেস প্যাজেট ডিজিজের সাথে সম্পর্কিত, অ্যালকালাইন ফসফেটেস মেটাস্টেটিক ডিজিজের সাথে সম্পর্কিত, আলফা ফিটোপ্রোটিন হেপাটোসেলুলার ক্যান্সারের সাথে সম্পর্কিত। এইটা হলো মেইন ইম্পর্টেন্ট কথা, বাকিগুলোর সাথে সাথে HCG হাইড্রেটিফর্ম মোলের সাথে সম্পর্কিত, কোরিওকার্সিনোমার সাথে সম্পর্কিত, টেস্টিকুলার ক্যান্সারের সাথে সম্পর্কিত। CA15 আপনাকে কনফিউজ করে দেবে, CA15 কার সাথে, CA19 কার সাথে, CA125 কার সাথে। যে কারণ কি, এগুলো খুব ওভারল্যাপিং। আদারওয়াইজ দেখবেন বাকি জিনিসগুলো আপনার মনে থাকতেছে। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোলোরেক্টাল ক্যান্সারের সাথে জড়িত, প্যানক্রিয়াটিক ক্যান্সারের সাথে জড়িত। বেশি আপনাকে কানেক্ট করবে কোলোরেক্টাল ক্যান্সারের সাথে। ক্রোমোগ্রানিন নিউরো এন্ডোডার্মিক টিউমার, আগে পরীক্ষা আসার সম্ভাবনা কম। LDH পরীক্ষা আসার সম্ভাবনা কম। নিউরন স্পেসিফিক ইনোলাস পরীক্ষা আসার সম্ভাবনা কম। PSA প্রোস্টেট ক্যান্সার পরীক্ষা আসার সম্ভাবনা আছে, এবং আপনাকে জিজ্ঞেস করবে যে এটা কি সেন্সিটিভ বা স্পেসিফিক কিনা, অ্যান্সার হবে না। এটা দিয়ে কি স্ক্রিনিং করা যাবে কিনা, অ্যান্সার হবে না। ইম্পর্টেন্ট ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইন। এই ইমিউনোহিস্টোকেমিক্যাল স্টেইন এটা কিছু কিছু জায়গায় খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আমাদেরকে ফাইনাল ডায়াগনোসিস, ফাইনাল ডিফারেন্সিয়েটিং এ হেল্প করে যে অ্যাকচুয়ালি এটা কোন ধরনের টিউমার। ক্রোমাটোগ্রানিন এবং সিনাপ্টোফাইসিন যদি পজিটিভ পাওয়া যায়, মোস্ট লাইকলি এটা এরকম একটা সেল থেকে অরিজিন যেটা নিউরো এন্ডোক্রাইন সেল। তাহলে নিউরো এন্ডোক্রাইন সেল থেকে অরিজিনেটেড এরকম টিউমার কোন সিস্টেমে কি আছে, লাংসে কে, স্মল সেল লাং ক্যান্সার, কার্সিনোর টিউমার ইন দ্য GIT অথবা নিউরোব্লাস্টোমা। সাইটোকেরাটিন এটা মানে হলো সেল স্কেলেটন। সেল স্কেলেটন বেশি কমনলি কোথায় প্রেজেন্টেড থাকে, এপিথেলিয়াল সেলে। তাহলে এপিথেলিয়াল সেল আপনি এটা দেখতে পাবেন। অ্যাগেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট না। ডেসমিনটা খুবই ইম্পর্টেন্ট, মাসেল রিলেটেড টিউমার, রhabdomyosarcoma মধ্যে ডেসমিন পাওয়া যায়। GFAP টা ইম্পর্টেন্ট, এটা নিউরোগ্লিয়াতে পাওয়া যাচ্ছে। এবং নিউরোগ্লিয়া রিলেটেড টিউমার গুলো কারা, সেটা হলো অ্যাস্ট্রোসাইটোমা আর একটা হলো গ্লিওব্লাস্টোমা। নিউরোফিলামেন্ট নিউরনের মধ্যে থাকতেছে যেহেতু, তাহলে অ্যাডাল্ট যে নিউরোনাল টিউমার গুলো আছে সেখানে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, নিউরোনাল টিউমার, অ্যাডাল্ট না। নিউরোনাল টিউমার গুলোতে পাওয়া যাচ্ছে, সেটা হলো নিউরোব্লাস্টোমা। PSA প্রোস্টেটিক এপিথেলিয়াম প্রোস্টেট ক্যান্সার, অ্যাগেন এটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এক, এটা সিরামে মেডিটেট করা যায়। এটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, অর্থাৎ যখন আমি স্টেইন করব সেখানেও দেখা যেতে পারে টিস্যু স্যাম্পলের মধ্যে। PECAM অত বেশি ইম্পর্টেন্ট না, কিন্তু এটা হলো এরকম কোন জায়গাটা থাকে, দুইটা এন্ডোথেলিয়াল সেল যখন কানেক্টেড থাকে সেটার মাঝখানে এই PECM এই রিসেপ্টর গুলো থাকে, এই জায়গার মধ্যে এই PECM থাকে। তার মানে বোঝা যাচ্ছে আমি যদি এটাকে লেবেল করি তাহলে এন্ডোথেলিয়াল সেলকে লেবেল করতে পারবো। S100 এটা হলো নিউরোনাল ক্রেস্ট সেল থেকে আসতেছে। নিউরোনাল ক্রেস্ট সেল থেকে যেই সেল গুলো আসে তাদের যে টিউমার, যেমন নিউরোনাল ক্রেস্ট সেল থেকে আসতেছে মেলানোসাইট, মেলানোমা, সোয়ান সেল, সোয়ানোমা। এইভাবে চিন্তা করলে দেখবেন সহজ হয়ে গেছে। TRAP ট্রেট রেজিস্ট্যান্ট অ্যাসিড ফসফেটেস, আমি বলেছিলাম হেমাটোলজি পড়ার সময়, এটা হেয়ার সেল লিউকেমিয়ার সাথে ইম্পর্টেন্ট। ভিমেন্টিনটা ওরা সামহাও খুবই পছন্দ করে, ভিমেন্টিনটা হলো মেসেনকেমাল টিউমারের সাথে সম্পর্ক, শুধু মেসেনকেমাল টিউমার, এই কথাটা মনে রাখলে চলবে। P গ্লাইকোপ্রোটিন ATP ডিপেন্ডেন্ট ইট ফ্লাক্স পাম্প,
ই পি গ্লাইকোপ্রোটিন একটা কিসের মেকানিজম, এটা আপনাকে দেখবেন রিসার্চ টাইপের কোশ্চেন দিচ্ছে, এক্সপেরিমেন্টাল কোশ্চেন দিছে। বলবে যে একটা ক্যান্সার সে রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে, সে রেজিস্ট্যান্সটার ধরনটা হলো এরকম, সে কেমোথেরাপিউটিক ড্রাগ গুলোকে পাম্প আউট করে বের করে দেয়। তখন আপনাকে জিজ্ঞেস করবে যে এটা বলো তার মেকানিজমটা কি, তখন আপনি বলবেন যে ওয়েল তার মেকানিজম হলো এটা। আশা করি সবাই বুঝতে পারছেন। ক্যাকেকশিয়া আপনাকে জিজ্ঞেস করবে, ক্যাকেকশিয়া এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করার সম্ভাবনা কম, জাস্ট ইন কেস যদি পরীক্ষা আসে আপনাকে জিজ্ঞেস করবে যে হোয়াই ইজ দ্যাট। প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম আপনাকে যখন ডার্মাটোমায়োসাইটিস জিজ্ঞেস করবে, তখন দেখা গেছে ডার্মাটোমায়োসাইটিস এর একটা ক্লিনিক্যাল পিকচার দিবে, তখন বলবে যে বলো এখন তুমি কি করতে চাও, আন্ডারলাইং ক্যান্সার আছে কিনা আলাদা করতে চাই। সেম জিনিস ফর অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, সেম জিনিস ফর সাইন্স অফ লেজার ট্রিলেট, সেম জিনিস ফর হাইপারট্রফিক অস্টিও আর্থ্রোপ্যাথি। এই কন্ডিশন গুলো যখন থাকবে, তখন আমাদের যেটা করতে হবে আন্ডারলাইং ক্যান্সার গুলো আছে কিনা সেগুলোকে দেখার চেষ্টা করতে হবে। কারণ আমরা যদি জানি যে মোস্ট কমনলি তাদের আন্ডারলাইং ক্যান্সার গুলো কোথায়, তাহলে আমাদের জন্য খোঁজাটা সহজ হবে। এই জন্য আন্ডারলাইং ক্যান্সার কারা সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। এন্ডোক্রাইন হাইপার ক্যালসেমিয়ার মেকানিজমটা কি, কেন হাইপার ক্যালসেমিয়া হবে, কি কি কারণে হাইপার ক্যালসেমিয়া হতে পারে। সো ইদার এটা প্যারাথাইরয়েড হরমোন রিলেটেড পেপটাইডের জন্য হতে পারে, এটা এক্সেস ভিটামিন ডি প্রডিউস করতেছি সেটার জন্য হতে পারে, আর একটা মেকানিজম হলো অস্টিওক্লাস্টিক লেশন করতেছে, যে যে কিনা, কিন্তু এটা রেয়ার, এই মেকানিজমটা রেয়ার। যে মেটাস্ট্যাটিক টিউমার সেখানে সে এত বেশি বোন লাইসিস করতেছে সেটার জন্য হাইপার ক্যালসিমিয়া পাচ্ছি। তারপরে কথা হলো হাইপোনাট্রিমিয়া, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। হাইপোনাট্রিমিয়া অথবা কুশিং সিনড্রোম স্মল সেল লাং ক্যান্সার থেকে পাওয়া যায়। পলিসাইথেমিয়া কখন পাবো আমরা, যখন ইরেথ্রোপয়েটিন বেশি এরকম কি কি টিউমার আছে। মোস্ট কমনলি পরীক্ষা জিজ্ঞেস করবে দুইটা টিউমার। অ্যাগেন ডোন্ট গো ফর দ্য নেমোনিক্স, তাদের সিকোয়েন্সটা কিন্তু নেমোনিক্স রে ফোকাস করে বানানো হয়েছে। পরীক্ষা ইম্পর্টেন্ট হলো হেপাটোসেলুলার কার্সিনোমা, রিনাল সেল কার্সিনোমা ফার্স্ট, তারপরে বাকি জিনিসগুলো। পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া কখন আসবে, সেটার সাথে থাইমোমার সম্পর্ক। গুড সিন্ড্রোম মানে কি, হাইপোগামাগ্লোবিনেমিয়া, এটার সাথে থাইমোমার সাথে সম্পর্ক। অ্যাগেন যখন থাইমোমার সাথে সম্পর্ক আসবে তখন পিওর রেড সেল অ্যাপ্লাসিয়া এটা বেশি আপনাকে কানেক্ট করবে। টর্সো সিন্ড্রোম মানে হলো মাইগ্রেটরি সুপারফিশিয়াল থ্রম্বোফিলেবাইটিস, প্যানক্রিটিক ক্যান্সার অথবা কোলন ক্যান্সারের সাথে বেশি সম্পর্কিত। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, এই মানে কি কত ইম্পর্টেন্ট এই টর্সো সিনড্রোম, এটা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না। আপনাকে একটা পেশেন্টের সিনারিও দিব যে তার বারবার সুপারফিশিয়াল ভেনাস থ্রম্বোসিস হচ্ছে এবং ইনফ্লামেশনের সাইন আছে স্কিনে, বলো তার মেকানিজম কি, তার আন্ডারলাইং অ্যাডেনোকার্সিনোমা আছে সেটা আমাকে খুঁজতে হবে। নন ব্যাকটেরিয়াল থ্রম্বোটিক এন্ডোকার্ডাইটিসের সাথেও কার্সিনোমার সম্পর্ক আছে। নিউরোমাসকুলারের মধ্যে আমরা অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর এনসেফালাইটিস, এটা ওভারিয়ান টেরাটোমা। আপনাকে এখানে যেটা করবে সেটা হলো এনসেফালাইটিস এর একটা ফিচার দিবে। একটা পেশেন্টের র্যাপিডলি তার নন স্পেসিফিক নিউরোলজিক্যাল ডিজিজ, তার মেমোরি ডেফিসিট, তার ফাংশন ভালো না, সে ডিসঅরিয়েন্টেড, সে মানে জাস্ট গন এবং খুব র্যাপিড প্রোগ্রেশন, তাই তো? এরকম অবস্থা সে বলবে যে আমরা এক ধরনের রিসেপ্টর অ্যান্টিবডি পাইছি, সেটা হলো অ্যান্টি এনএমডিএ রিসেপ্টর অ্যান্টিবডি। এখন বলো তুমি এটার কারণ কি, এখনো পেশেন্টের কি কারণে কি হইতে পারে, কি খুঁজবা আর। তারপরে কথা হলো অপসোক্লোনাস মায়োক্লোনাস অ্যাটাক্সিয়া সিনড্রোম। একটা বেবি বলবে তার আইর ডেসক্রিপশন দেবে, তার আই গুলো এভাবে মুভ করে, তখন আপনি চিন্তা করবেন যে পেশেন্টের নিউরোব্লাস্টোমা আছে। সাধারণত বেবিদের ক্ষেত্রে এটা নিয়ে মানে পরীক্ষায় প্রশ্ন আসবে। প্যারানিউপ্লাস্টিক সেরেবেলার ডিজেনারেশন, অ্যাগেইন আপনাকে আগে সেরেবেলার ডিজেনারেশনের একটা ফিচার দিবে, একটা ক্লিনিক্যাল পিকচার দিবে নিউরোলজিক্যালি, যে তার সেরেবেলার ডিসফাংশন। এবং তারপরে বিভিন্ন ওয়ার্কআপ করে আমরা যেটা পাইছি, অথবা ওয়ার্কআপ করি নাই, তাহলে আপনি অন্য কোনো কিছু দেখতে পাচ্ছেন না, ইমেজিং এ কিছু পান নাই, কোনো কারণই পাচ্ছেন না যে কেন তার সেরেবেলার ডিজেনারেশন হবে। আমি আপনি ব্রেন এমআরআই করছেন, সেখানে আপনি স্ট্রোক দেখতে পান নাই, সেখানে আমি সেরেবেলার কোনো ইনফাকশন, হেমোরেজ, টিউমার, ট্রমা, নাথিং, কিচ্ছু দেখি নাই, তারপরও কেন এটা হবে? সো মোস্ট লাইকলি এটা প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম। এইভাবে চিন্তা করতে হবে, আপনাকে পুশ করবে যেন আপনি এটা চিন্তা করতে পারেন যদি কিনা আপনার এটা পড়া থাকে। প্যারানিউপ্লাস্টিক এনসেফালোমাইলাইটিস এর অ্যান্টিবডিটার নাম কি, প্যারানিউপ্লাস্টিক সেরেবেলার ডিজেনারেশনের অ্যান্টিবডিটা অ্যাকচুয়ালি কোন সেলের এগেনস্টে, তাদের অ্যান্টিবডি গুলোর নাম কি, এগুলো লাগবে, এগুলো সামহাও ওরা পছন্দ করে, আপনাকে বোর্ডের জন্য এগুলো পড়তে হয়। ল্যাম্বার্ট ইটন মায়োস্থেনিক সিন্ড্রোম অ্যাকচুয়ালি কার এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন হচ্ছে। এক্সকিউজ মি, আমার গতকালকে নাইট ডিউটি ছিল। তারপরে কথা হলো মায়াস্থেনিয়া গ্রাভিস, এই পেশেন্টের ক্ষেত্রে অটো অ্যান্টিবডি গুলো কার এগেনস্টে ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, অ্যাগেন আপনাকে প্রথমত আলাদা করতে জানতে হবে ডিজিজ গুলো, আন্ডারলাইং ডিজিজ গুলো, যে আপনি সাসপেক্ট করতে পারেন কিনা কোনটা ল্যাম্বার্ট ইটন সিনড্রোম, কোনটা মায়াস্থেনিয়া গ্রাভিস।
পরে ইউএসএমএল স্টেপ ওয়ান, যদি আপনি এটাকে আলাদা করতে না পারেন তাহলে আপনারা নেক্সট কোশ্চেন পাওয়ার সম্ভাবনা খুব কমে যায়। নর্মাল এইজিং, একটা মানুষের যখন এইজিং হয় তখন তার কি কি চেঞ্জ আসে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। সেলুলার লেভেলে কি কি চেঞ্জ আসে? সেলুলার লেভেলের একটা চেঞ্জের মধ্যে হলো টেলোমিয়ার শর্টেনিং, এপিজেনেটিক সাম চেঞ্জেস, দেয়ার আর সাম চেঞ্জেস ইন দ্য জিন, যেটা কিনা সে ইনহেরিটেডলি ক্যারি করে নিয়ে আসে নাই বাবার কাছ থেকে, নতুন করে হয়েছে। এন্ড মেটাবলিক সাম মেটাবলিক চেঞ্জেস, মাইটোকন্ড্রিয়াল ডিসফাংশন। কার্ডিওভাস্কুলারের মধ্যে কিছু কিছু জিনিসকে আপনাকে জিজ্ঞেস করবে এবং এটার এন্ড রেজাল্ট আপনাকে জানতে হবে। ওকে, যেমন আপনাকে জিজ্ঞেস করবে আর্টারিয়াল কমপ্লায়েন্স কমে গেছে। আর্টারিয়াল কমপ্লায়েন্স যদি কমে যায় তাহলে কি বাড়বে? বেড়ে যাবে সিস্টোলিক ব্লাড প্রেশার। সিস্টোলিক ব্লাড প্রেশার যদি বেড়ে যায় তাহলে বাড়বেটা কি? বেড়ে যাবে পালস প্রেশার। অ্যাওর্টিক ডায়ামিটারটা বেড়ে যাবে। অ্যাওর্টিক ডায়ামিটার যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে ফাংশনাল অ্যাওর্টিক রিগার্জিটেশন কিছু আমি পেতেও পারি। অ্যাগেন এটার সাথে আপনাকে জিজ্ঞেস করবে না পরীক্ষায়। লেফট ভেন্ট্রিকুলার ক্যাভিটি সাইজ কমে যাবে। সিগমার শেপের ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম হয়ে যাবে ডিউ টু মায়োকার্ডিয়াল হাইপারট্রফি। লেফট এট্রিয়ামের ক্যাভিটি সাইজ কমে যাবে। অ্যাওর্টিক এবং মাইট্রাল ভালভে ক্যালসিফিকেশন পাওয়া যাবে। হার্টের ম্যাক্সিমাম আপনি কত হার্ট রেট অ্যাচিভ করতে পারেন সেটা কমে আসবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল এর মধ্যে আপনি লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার টোন কমে যাবে, গ্যাস্ট্রিক মিউকাসের প্রলিফারেশন কমে যাবে, কলোনিক মোটিলিটি কমে যাবে। একটু থিঙ্ক করতে হবে যে তাহলে এটার সাথে এই অ্যাসোসিয়েটেড ডিজিজ গুলো কি কি হবে। যেমন লোয়ার এসোফেজিয়াল স্ফিংক্টার কমে গেলে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি হতে পারে? গ্যাস্ট্রিক মিউকোসাল প্রোটেকশন কমে গেলে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি হতে পারে? কলোনিক মোটিলিটি কমে গেলে অ্যাসোসিয়েটেড ডিজিজ কি হতে পারে? ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ। হেমাটোপয়েটিক বোন ম্যারো ম্যাস কমে যাবে, বোন ম্যারো ফ্যাট বেড়ে যাবে। এগেন এটা খুব বেশি ইম্পর্টেন্ট। হেমাটোলজিক্যাল কি কি চেঞ্জ আসে? ইমিউনোলজিক্যাল হলো মানে মোস্ট লাইকলি একটা কি হবে, ইমিউনোসেনেসেন্স তৈরি হবে। ইমিউনোসেনেসেন্স মানে কি? অর্থাৎ তার ইমিউনিটি একটু উইক হয়ে যাবে, জাস্ট টেক হোম মেসেজ দেন মুভ ফরওয়ার্ড। মেকানিজমটা হলো ইমিউনোসেনেসেন্স। ওকে, আহ এটুকুই পড়ি আপাতত। স্কেলেটাল মাসেল ম্যাস কমে আসবে, বোন ম্যাস কমে আসবে, কার্টিলেজ গুলো থিন হয়ে যাবে। দেখেন সেন্স মেক করে কিনা, জাস্ট সেন্স মেক করে করে আমরা সামনে আগাবো। নার্ভাস সিস্টেমে কি চেঞ্জ আসবে? ব্রেন ওয়ের ভলিউম কমে যাবে, সেরেব্রাল ব্লাড ফ্লো কমে যাবে, ফাংশন প্রিজার্ভ করবে কিছুটা কগনিটিভ ডিক্লাইনের পরেও। ঠিক আছে, তো এখন ডিপেন্ড করে কগনিটিভ ডিক্লাইন ডিক্লাইন কতটুকু হচ্ছে। স্কিনে কি কি চেঞ্জ হবে, রিনাল চেঞ্জ কি কি হবে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের কি কি চেঞ্জ হবে, রেসপিরেটরি সিস্টেমের চেঞ্জটা অনেক ইম্পর্টেন্ট। সো অ্যাবভ অল অফ দিস থিং, কার্ডিওভাস্কুলার আর আর রেসপিরেটরি, এই দুটা জিনিস হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওকে, লাইপোফিউশন গ্রানিউল জিনিসটা কি? তো লাইপোফিউশন গ্রানুল মানে হলো, এটা এটা দেখতে কিরকম? এটা হলো দেখতে ইয়েলো ব্রাউন। লাইপোফিউশন গ্রানুল থেকে আপনাকে পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। এগুলো কোথা থেকে আসে? আসে হলো লিপিড পারঅক্সিডেশন, পারঅক্সিডেশন অফ পলিআনস্যাচুরেটেড লিপিড অফ দ্য সাবসেলুলার মেমব্রেন। মেমব্রেন গুলো ড্যামেজ হচ্ছে সেখান থেকে। ওকে, সো এই লাইপোফিউশনটা কিসের ইন্ডিকেটর? এটা হলো সেলুলার স্ট্রেসের ইন্ডিকেটর। এটা নর্মাল এজিং এ পাওয়া যায় অথবা সেলটা আন্ডার কোন স্ট্রেসে ছিল সেগুলোর থেকে আমরা বুঝতে পারি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন এই পর্যন্ত। এটার মাধ্যমে আমাদের জেনারেল প্যাথোলজি চ্যাপ্টারটা শেষ হলো। এখন আমরা চেষ্টা করি ইমিউনোলজিটা একটু ধরার। চলে আসি ইমিউনোলজি। প্রথম কথা, ইমিউনোলজিতে অনেক কিছু বুঝার আছে, আবার অনেক কিছু না বুঝলেও সমস্যা নাই, না বুঝেও পারা যায়। ঠিক আছে, কিন্তু এখানে বুঝাটা হলো আপনাকে বড় একটা দিবে, যে একটা বিগ পিকচার দিবে, যে জিনিসগুলো কিভাবে অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা কানেক্টেড। তাহলে ইমিউনোলজি বুঝা না বুঝার মধ্যে সম্পর্ক কি সেটা বলি। আপনি যদি বুঝেন তাহলে সবকিছু জিনিস বুঝবেন। দেখবেন একবার বলতেছেন ইমিউনোলজির সেল, একবার বলতেছেন সেল মেডিয়েটেড ইমিউনিটি, আরেকবার বলতেছেন নট কি বলে অ্যান্টিবডি মেডিয়েটেড ইমিউনিটি, আবার বলতেছেন ইনেট ইমিউনিটি, আবার বলতেছেন অ্যাকোয়ার্ড ইমিউনিটি। আবার যখন অ্যানাটমি পড়তেছেন তখন বলতেছেন লিফ নোড, থাইমাস, আবার বোন ম্যারো। আবার ফিজিওলজি যখন পড়তেছেন তখন বলতেছেন বিভিন্ন টাইপের সেল, আবার বিভিন্ন রকমের সাইটোকাইন। ঠিক আছে, সো এরকম আলাদা আলাদা জিনিস ভাবে আপনি পড়তেছেন কিন্তু আপনি বুঝতেছেন না কোনটার সাথে কোনটা কিভাবে কানেক্টেড। ওকে, দেয়ার আর সো মাচ কানেকশন। এখন এই কানেকশন হয়তো বা অনেক সময় বুঝি, অনেক স্টুডেন্ট হ্যাঁ কানেক্টেড ভাই বুঝি, তো আমি বুঝবো না কেন? এই যে টি সেলের সাথে বি সেলের কানেকশন, ওটা ওটা। সো সাম এক্সটেন্ট একটা সময় দেখবেন আপনি ফাংশন পড়তে পড়তে কানেকশনও বুঝে ফেলছেন। এরপরে যেটা বুঝতে আমাদের সমস্যা সেটা হলো রাস্তাটা, কানেকশনটা রাস্তা কিভাবে শুরু। ধরেন এখান থেকে শুরু, তারপরে কার সাথে কার সাথে কার সাথে কি কানেকশন, হোয়াট ইজ দ্য এন্ড। আবার এদিকটা এটা হলো শুরু, কার সাথে কার সাথে কার সাথে কে কানেক্টেড, কখন কোন দিকে যাবে, কোথায় যে শেষ, ফুল স্টোরি। কমপ্লিট স্টোরিটা পাওয়াটা হলো ইমিউনোলজিতে কঠিন। আদারওয়াইজ আপনি যদি এভাবে ইন্ডিপেন্ডেন্ট অ্যানাটমিক্যাল
ফিজিওলজিক্যাল এসপেক্ট যেটা আছে, ফিজিওলজিক্যাল এসপেক্ট যেটা আছে, কি কি সেল আছে, কি কি সাইটোকাইন আছে, এবং কি কি ভাবে তারা কানেক্টেড একে অপরের প্রতি, তাদের ফাংশন গুলো কি কি, ওই যে বললাম অ্যানাটমি এবং ফিজিওলজির পোর্শন গুলোর মধ্যে ফাংশন কি কি, এভাবে যদি চেক লিস্ট করেন, তাও আপনি পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে যাবেন। আপনাকে এভাবে পুরো স্টোরি এবং পুরো কানেকশন না জানলেও চলবে, ঠিক আছে? কিন্তু দ্যাট ইজ সামথিং নাইস, মানে এক্সপিরিয়েন্সটা ভালো লাগে আর কি, পড়তে ভালো লাগে তখন, ঠিক আছে? তা যাই হোক, যাদের পরীক্ষা খুব কাছাকাছি তাদের আর এটার জন্য নতুন করে কোনো লেকচার টেস্ট করতে হবে না। ইমিউনো সিস্টেম যখন পড়বেন তখন দেখবেন যে কিছু তারা স্ট্রাকচারাল জিনিস নিয়ে ডেসক্রাইব করবে। ইমিউনো অর্গান গুলো কে কে, প্রাইমারি অর্গান কারা, সেকেন্ডারি অর্গান কারা, প্রাইমারি অর্গানের কাজ কি, সেকেন্ডারি অর্গানের কাজ কি, ফলিকলে কি হচ্ছে, মেডুলাতে কি হচ্ছে, প্যারাকর্টেক্সে কি হচ্ছে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবং লিম্ফ নোডের মধ্যে যে এরিয়া গুলো আছে, কোথায় কার বসবাস, ফলিকলের মধ্যে কে বসবাস করে, মেডুলাতে কে বসবাস করে, প্যারাকর্টেক্সে কোন ঘটনাটা ঘটে। প্যারাকর্টেক্সে থাকতেছে হলো বেশি বেশি টি সেল। তাহলে টি সেল যদি না আসে এরকম ডিজিজ গুলোতে, প্যারাকর্টেক্স এফেক্টেড হবে। তাহলে প্যারাকর্টেক্স ডেভেলপড ইন পেশেন্ট উইথ ডাইজর্স সিনড্রোম। আমরা জানি ডাইজর্স সিনড্রোমে টি সেল আসতেছে না, প্যারাকর্টেক্সে চেঞ্জ আসবে, এক্সট্রিম সেলুলার ইমিউনো রেসপন্স হয় যেখানে সেখানে, কারণ কি, এখানে টি সেল থাকতেছে। তাহলে এক্সট্রিম সেলুলার রেসপন্স হচ্ছে ইবি ভাইরাস ইনফেকশন, আদার ভাইরাল ইনফেকশন। এভাবে একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, সাথে সাথে কানেক্ট করার চেষ্টা করতে হবে। তখন দেখবেন এগুলো মনে থাকবে এবং সেন্স মেক করবে, তখন আমরা সামনে আগাইতে পারবো। ওকে, কোনটাকে আমি বলবো প্রাইমারি ফলিকল, কোনটাকে আমি বলবো সেকেন্ডারি ফলিকল, ঠিক আছে? সামনে আগাচ্ছি। তারপরে কথা হলো লিম্ফেটিক ড্রেনেজের অ্যাসোসিয়েশন, কোন এরিয়া থেকে কোথায় লিম্ফ ড্রেন করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট হলো পরবর্তীতে যখন আপনার কোনো ইনফেকশন হবে অথবা ক্যান্সার হবে, সেটাকে ট্রেস করা। যেমন আমরা বলেছিলাম যে একটা টিউমারে টিএনএম স্টেজিংটা ইম্পর্টেন্ট। তাহলে টিএনএম স্টেজিং যদি ইম্পর্টেন্ট হয়, তাহলে এখন আপনি যখন একটা টিউমার ডায়াগনোসিস করবেন, তার লিম্ফ নোড গুলো খোঁজার চেষ্টা করবেন, তাই তো? তাহলে আপনি যদি নাই জানেন যে তার লিম্ফ নোড কোথায় যেতে পারে, তাহলে আপনি কিভাবে খুঁজবেন? নন স্পেসিফিকলি, তখন এটা নন স্পেসিফিকলি খোঁজা হবে। তাহলে সেটা খোঁজা আপনাকে হেল্প করে। অথবা আপনি যদি জানেন যে এই এরিয়া লিম্ফ নোড কোথা থেকে ড্রেন করে নিয়ে আসে, সেটা যদি আপনি জানেন, তাহলে আপনার পক্ষে কোনো একটা জায়গায় যদি লিম্ফেডেনোপ্যাথির ওয়ার্কআপ করেন, যে ওকে এই পেশেন্টের লিম্ফেডেনোপ্যাথি কেন পাওয়া গেল, এটাকে সার্চ করতে করতে তখন আপনার জন্য সুবিধা হবে, তাই তো? তাহলে এইখানে আমি বলবো যে প্রথমবার একবার যখন পড়বেন, রিডিং দিবেন সবগুলা, পুরোটা রিডিং দিবেন, ঠিক আছে? সবগুলো রিডিং দিবেন, মানে এভরিথিং। রিডিং দেওয়ার পরে পরবর্তীতে একটা মানে আইডিয়া নিবেন, যে কোশ্চেন করবেন, থাইরয়েড কোথায় যায়, টেস্টিস কোথায় যায়, ওভারি কোথায় যায়, কয়েকটা অর্গান রিলেটেড বলে দিলাম। তারপরে বলবো অ্যাক্সিলাতে যদি পাওয়া যায় কি ইন্ডিকেট করে, এপিট্রক্লিয়ারে যদি পাওয়া যায় কি ইন্ডিকেট করে, ঠিক আছে? এটুকু পড়লে আপনি মোর দেন এনাফ, এর বেশি পড়তে হবে না। স্প্লিনের মধ্যে যখন আমরা পড়বো, স্প্লিনটা কোথায় থাকতেছে, স্প্লিনে কি কি ঘটনা ঘটতেছে, স্প্লিনটা আমাদের কেন দরকার, এবং স্প্লিনের মধ্যে মধ্যবর্তীতে আইসা কেন ক্যাপসুলেটেড অর্গানিজম গুলো কে আমাদের দূর করতে হয়, ঠিক আছে? স্প্লিনের অ্যানাটমিক্যাল লোকেশনটা ইম্পর্টেন্ট। স্প্লিনের অ্যানাটমিক্যাল লোকেশনটা বিভিন্ন কারণে ইম্পর্টেন্ট। সেটা হলো ব্লান্ট অ্যাবডোমিনাল ট্রমা, সেক্ষেত্রে যদি স্প্লিন এফেক্টেড হয়, তাহলে ইন্টারপ্যারিটোনিয়াল হেমোরেজ হতে পারে, পেশেন্ট মারা যেতে পারে এটা থেকে। সেই স্প্লিনের সাথে স্প্লিনিক ডিসফাংশন যদি হয়, কোন একটা পেশেন্টকে স্প্লিন কেটে ফেলে দিতে হলো, অথবা সিকেল সেল ডিজিজের জন্য অটোস্প্লেনেক্টমি হয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি কি জিনিস দেখতে পাবেন? আপনি কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে এনক্যাপসুলেটেড অর্গানিজমের রিমুভাল, সেটা দেখতে পাবেন না। তখন সেই এনক্যাপসুলেটেড অর্গানিজমের এগেইনস্ট আপনাকে কি কি করতে হবে? ভ্যাকসিন দিতে হবে। স্ট্রেপ্টোককাস নিউমোনি হলো সেটার 1 নম্বর। পোস্ট স্প্লেনেক্টমি ফাইন্ডিং গুলো কি কি? হাওয়াইল জলি বডি পাওয়া যায়, টার্গেট সেল পাওয়া যায়, থ্রম্বোসাইটোসিস হয়। হাওয়াইল জলি বডি কেন পাওয়া যায়? নিউক্লিয়ার রেমিনেন্ট গুলো দূর করার কাজ হলো স্প্লিনের রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম। টার্গেট সেল কেন পাওয়া যায়? স্প্লিনের এক্সট্রা যে স্প্লিনের, এটা একটা টার্গেট ছিল যে তার এক্সট্রা মেমব্রেন গুলোকে সে রিমুভ করবে, সেটা করতে পারেনি তাই। থ্রম্বোসাইটোসিস কেন পাওয়া যায়? আমাদের বডির 50% প্লেটিলেট স্প্লিনে জমা থাকে, বাকি 50% সার্কুলেট করে। আমি যখন একটা পেশেন্টকে সিবিসি করি, তখন আমি পেরিফেরাল ব্লাড থেকে ব্লাড স্যাম্পল নিচ্ছি। তার মানে মোস্ট লাইকলি আমি সার্কুলেটিং যে প্লেটিলেট গুলো আছে সেগুলোকে দেখতে পাচ্ছি, কিন্তু যারা স্প্লিনের মধ্যে জমা করেছিল তাদেরকে দেখতে পাচ্ছি না। তাহলে নেক্সট টাইম আমি যদি স্প্লিনকে রিমুভ করে ফেলি, তখন বোন ম্যারো থেকে রিলিজ হওয়া যে প্লেটিলেট গুলো, তাদের সবাইকে সার্কুলেট করতে হবে। তারা রেস্ট নেওয়ার কোনো জায়গা পাবে না, স্প্লিন পাবে না। এই জন্য আমি তখন প্লেটলেট কাউন্টটা বেশি পাবো, এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই।
Vaccinate the patient undergoing splenectomy with spleen dysfunction against encapsulated organism. সি, নামগুলো বলে দিছে: নিউমোকক্কাই, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জি, মেনিঙ্গোকক্কাই। এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, একদম স্টেপ 3 পর্যন্ত। স্প্লেনেক্টমি হয়ে গেছে একটা পেশেন্টের, স্প্লেনেক্টমি করা হয়েছে, তাদের কোন অর্গানিজমের এগেনস্টে ভ্যাকসিন দেওয়া লাগবে? এটা একটা মাইক্রোবায়োলজির কোশ্চেন অলসো। পেরি আর্টারিওলার লিম্ফেটিক শীথের মধ্যে তারা কি 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 থাকে? ফলিকলের মধ্যে কি থাকে? মার্জিনাল জোনের মধ্যে কি থাকে? থাইমাস কোথায় আছে? থাইমাসের মেইন ফাংশন কি? থাইমাসের মধ্যে ইম্যাচিউর টি সেল, তারপরে মেডুলাটা পেল উইথ ম্যাচিউর টি সেল। কোথায় ম্যাচিউর টি সেল, কোথায় ইম্যাচিউর টি সেল? মোটামুটি পড়লেন। থাইমাসটা চেস্ট এক্সরেতে দেখা যায় না কেন? কোথায় থাকে এখানে? থাইমোমা যদি হয় সেটা মানে কি? থাইমোমার সাথে থাইমোমাটা মিডস্টেনামের কোথায় মাস হবে? থাইমোমাসের থাইমোমা কি কি প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে? থাইমোমা মায়াস্থেনিয়া গ্রেভিস নিয়ে আসতে পারে অ্যাজ এ প্যারানেফ্লাস্টিক সিনড্রোম। থাইমোমা সুপিরিয়র ভেনা কাভাকে কম্প্রেস করতে পারে। সুপিরিয়র ভেনা কাভা সিনড্রোম হলে কোথায় কোথায় কনজেশন পাবো? পিওর রেড ব্লাড সেল অ্যাপ্লাসিয়া যদি হয় তাহলে আমি কি পাবো? গুড সিনড্রোম না পড়লেও চলবে। ওকে। থাইমিক শ্যাডো আর হাইপোপ্লাস্টিক থাইমাস কিসে কিসে পাওয়া যায়? সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি অথবা ডাইজর সিনড্রোম। একটা পেশেন্টের যদি ডাইজর সিনড্রোম থাকে তাহলে তার ক্ষেত্রে আমাদের হার্ট কেও দেখতে হবে, তার হার্টের প্রবলেম হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারপরের টপিক হলো ইনেট ইমিউনিটি, আর একটা হলো অ্যাডাপটিভ ইমিউনিটির। পার্থক্যের মধ্যে আপনি অনেক কিছু বুঝতে পারবেন, যে কারা কারা ইনেট ইমিউনিটির অংশ, আমাদের বডির কারা কারা ইনেট ইমিউনিটির অংশ। এখানে আমাদের কানেকশন গুলো বুঝতে হবে, যে দেয়ার আর সাম এরিয়া যেখানে ইনেট ইমিউনিটি এবং অ্যাডাপটিভ ইমিউনিটি একসাথে, একই সাথে একই ওয়েতে একই ডিরেকশনে কাজ করতেছে। ফর এক্সাম্পল কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট যখন ওয়ান্স ইউ অ্যাক্টিভেট দ্য কমপ্লিমেন্ট, সেই কমপ্লিমেন্ট, ধরেন আপনি কমপ্লিমেন্টে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স তৈরি করলেন, সেই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যে কেউকে মারতে পারবে, সেটা নন স্পেসিফিক, দ্যাট ক্যান বি ইনেট ইমিউনিটি। কিন্তু যখন আমি বলবো যে একটা অ্যান্টিবডি একটা স্পেসিফিক কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করতেছে, আমরা জানি কমপ্লিমেন্ট অ্যাক্টিভেটের 3টা পাথওয়ের মধ্যে একটা পাথওয়ে হলো অ্যান্টিবডি মেডিয়েটেড, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ফর্মেশন হবে তখন। তার মানে দেখেন অ্যান্টিবডিটা তো অ্যাডাপটিভ ইমিউনিটির অংশ এবং সেটা স্পেসিফিক। তাহলে অ্যাডাপটিভ ইমিউনিটিতে সেই স্পেসিফিক অ্যান্টিবডিটা যুক্ত হলো, সে তখন আশেপাশের কমপ্লিমেন্টকে বলবে তুমি তোমার অ্যাক্টিভ হও, এটা কিল করো। বুঝতে পারছি? তাহলে কমপ্লিমেন্ট একই সাথে 2 ডিরেকশনে কাজ করতে পারে। ন্যাচারাল কিলার সেলও কিভাবে, এরকম আর কি। তার মানে কথোপকথনটা বুঝতে হবে, যে কখন অ্যাডাপটিভ ইমিউনিটি এবং ইনেট ইমিউনিটি পরস্পরের সাথে কথা বলতেছে এবং একই গোলে পার্টিসিপেট করতেছে। তারপরে কথা হলো ইনেট ইমিউনিটি জার্ম লাইন এনকোডেড। জার্ম লাইন এনকোডেড মানে কি? মানে হলো একেবারে মানে জন্মের সময় তাদের জিন গুলো এভাবে ঠিক করা যে এই সব জিনিস তোমরা তৈরি করো। কিন্তু অ্যাডাপটিভ ইমিউনিটিতে তা না। অ্যাডাপটিভ ইমিউনিটি টি সেল রিসেপ্টর, বি সেল রিসেপ্টর পরবর্তীতে অ্যান্টিজেন এক্সপোজারের উপর বেস করে তৈরি করতে হয়। রেসপন্স টু দ্য প্যাথোজেন নন স্পেসিফিক, সবাইকে মেরে ফেলতে পারে, যেমন গ্যাস্ট্রিক এসিএল সবাইকে মেরে ফেলবে। কমপ্লিমেন্ট মেমব্রেন অ্যাটাকস, একটা কমপ্লেক্স যদি হয় যে কোনো মেমব্রেনকে সে অ্যাটাক করতে পারে, তার মানে এগুলো নন স্পেসিফিক। আর অ্যাডাপটিভ ইমিউনিটি হলো স্পেসিফিক। স্পেস তারপরে কি সিক্রেটেড প্রোটিন, কি কি প্রোটিন তারা রিলিজ করতেছে ইনেট ইমিউনিটি থেকে? লাইসোজাইম, কমপ্লিমেন্ট, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। আর এখানকার প্রোটিন কারা কারা, কি ফিচার্স, অর্থাৎ ইনেট ইমিউনিটি বুঝবে কি করে যে কারে অ্যাটাক করতে হবে কারে অ্যাটাক করতে হবে না? সেই রিসেপ্টর গুলোর নাম কি? তাহলে রিসেপ্টর গুলো ইনেট ইমিউনিটিতে কোন সেলের সাথে কি রিসেপ্টর আছে? প্রথমে তো আমরা সেল গুলো পড়লাম, যে কোথায় কি সেল আছে, তারপরে আমাদের এটার সাথে রিসেপ্টর অ্যাড করাটা কোনো ঘটনাই না, তাই না? তারপরে কথা চলে আসি ইমিউনো প্রিভিলেজ। ইমিউনো প্রিভিলেজ কি কি অর্গানে, কি কি কোথায় কোথায় কি কি মেকানিজম আছে, সেগুলো আমরা একটু বুঝার চেষ্টা করবো, ঠিক আছে? ইমিউনো প্রিভিলেজের কথা বলতেছে যে মানে কাদের অ্যালোগ্রাফট করা যেতে পারে, এগুলো দূর একটু অত বেশি ইম্পর্টেন্ট না। মেজর হিস্টোকম্পাটিবিলিটি কমপ্লেক্সের মধ্যে MH1 এবং MH2 এর পার্থক্য, তারা কাদের সাথে বাইন্ড করে? এক কথা দিয়ে খালি বোঝার চেষ্টা করবেন যে কে কার সাথে বাইন্ড করে, কে কোথায় থাকে, কোথায় লোকেটেড, কার সাথে বাইন্ড করে এবং বাইন্ড করার পরবর্তী ফাংশন কি তাদের। তাদের অ্যাসোসিয়েটেড প্রোটিনটা কি? অ্যাসোসিয়েটেড প্রোটিনটা অলওয়েজ ইম্পর্টেন্ট, কারণ এটা হলো কো সিগন্যালিং এ পার্টিসিপেট করে। অ্যাসোসিয়েটেড প্রোটিনের সাথেও অ্যাটাচ থাকার চেষ্টা করেন। MSC1 এর স্পেসিফিক কিছু ফাংশন আছে। MSC1টা বলে দেয় যে কোনটা সেলফ কোনটা নন সেলফ। MSC1 যখন অ্যাবসেন্ট হয়ে যায় তখন সেল মনে করে যে তার মধ্যে MSC1 যেহেতু নাই, তাহলে সে টিউমার অথবা ভাইরাল ইনফেক্টেড সেল হতে পারে। HLA সাবটাইপের সাথে আমাদের কিছু ডিজিজ পাওয়া গেছে, সেই ডিজিজ গুলো কি কি?
ফাংশন অফ দ্য ন্যাচারাল কিলার সেল, ন্যাচারাল কিলার সেলকে আমি কিভাবে অ্যাক্টিভ করতে পারি, ন্যাচারাল কিলার সেল কিভাবে সেল মেডিয়েটেড ইমিউনিটিতে পার্টিসিপেট করে, তার রিসেপ্টর গুলো কি কি, সে সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি কিভাবে করে, কোনটা তার রিসেপ্টর, কার সাথে সে বাইন্ড করতে পারে, সে কি বলে অ্যান্টিবডি বাউন্ড কোনো কিছুর সাথে সে রিয়াক্ট করে কিনা, কিভাবে করে। মেজর ফাংশন অফ দ্য বি সেল, মেজর ফাংশন অফ দ্য বি সেল হলো অ্যাগেন এটা হলো হিউমারাল ইমিউনিটি। এই হিউমারাল ইমিউনিটি মানে কি হরমোন, কি প্রডিউস করতেছে, হরমোন নাকি অ্যান্টিবডি? অ্যান্টিবডি প্রডিউস করতেছি, তাই তো। এখন বি সেল গুলো মেমোরি সেল হিসেবে জমা থাকবে বডিতে, পরবর্তীতে সে দরকার পড়লে আরো বেশি অ্যান্টিবডি তৈরি করবে, এরকম। সো মেমোরি সেল কনসেপ্টটা এখন থেকে শুরু, যখন থেকে অ্যাডাপটিভ ইমিউনিটি শুরু। বি সেলের ক্ষেত্রে সত্য, টি সেলের ক্ষেত্রে সত্য। টি সেলের ক্ষেত্রে যখন আমাদের CD4 পজিটিভ সেল, তখন সে কাকে অ্যাক্টিভেট করে, যখন সে CD8 পজিটিভ সেল, তখন সে কাকে অ্যাক্টিভেট করে, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট ওদের মধ্যে, সেটা হলো কো সিগন্যালিং। পজিটিভ সিলেকশন বলতে কি বুঝো, নেগেটিভ সিলেকশন বলতে কি বুঝো, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। থাইমিক কর্টেক্স এর মধ্যে পজিটিভ সিলেকশন হচ্ছে, থাইমিক ইসের মধ্যে নেগেটিভ সিলেকশন হচ্ছে। পজিটিভ সিলেকশন আমাদেরকে কি ভাবে হেল্প করে, পজিটিভ সিলেকশন হেল্প করে হলো যে আচ্ছা এমন আমি মানুষজন নিতেছি যারা কিনা রিয়াক্টিভ। নেগেটিভ সিলেকশন আমাদেরকে অটোইমিউন ডিজিজ থেকে প্রিভেন্ট করে। আমি এরকম জিনিসকে ডিসিলেক্ট করে দিচ্ছি, নিচ্ছি না, যারা কিনা আমার নিজের বডির নিজের অ্যান্টিজেনকে অ্যাটাক করতেছে। ম্যাক্রোফেজ লিম্ফোসাইট ইন্টারাকশন যখন হয়, তখন আমাদের এখানে কি যে রোল প্লে করে সেটা হলো গামা ইন্টারফেরন। গামা ইন্টারফেরনের সাথে আমাদের ডিজিজ গুলো জানতে হবে। আর যে কথাটা বলতেছে দিস ফাংশন ক্যান বি এনহেন্সড বাই ইন্টারাকশন অফ দ্য CD40L এবং CD40, হোয়াই ইজ দ্যাট? এটা হলো কাইন্ড অফ কো সিগন্যাল। সাইটোটক্সিক টি সেলের মধ্যে CD8 পজিটিভ সেল, তারা বাইন্ড করতেছে MHC1 এর সাথে। যখন MHC1 এর সাথে বাইন্ড করে তখন কিছু করে না, যদি দেখো ওই সেলের মধ্যে MHC1 নাই, তখন যে খায় ফেলে ওঠে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই। তারপরে কথা হলো রেগুলেটরি টি সেল। এই রেগুলেটরি টি সেলের কাজ হলো ইমিউনো টলারেন্স ডেভেলপ করা। কারণ এইভাবে যদি ইমিউনো মেকানিজম চলতেই থাকে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। অর্থাৎ এট সাম পয়েন্ট আমাদের ইমিউনো রেসপন্সকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করার জন্য রেগুলেটরি টি সেল, তাদের স্পেসিফিক ফিচার গুলো কি, তারা কি প্রোটিন এক্সপ্রেস করে, যে প্রোটিন দেখে পরবর্তীতে আপনি বলবেন যে এটা রেগুলেটরি টি সেল ছিল। সুপার ডুপার ইম্পর্টেন্ট। টি সেল এবং বি সেলের অ্যাক্টিভেশন, টি সেল এবং বি সেল অ্যাক্টিভেশনের মধ্যে কয়েকটা জিনিস বুঝবেন। প্রথম কথা, অ্যান্টিজেন প্রেজেন্ট করতেছে কিভাবে, অ্যান্টিজেন প্রেজেন্ট করা নিয়ে কিভাবে একজন আরেকজনের সাথে ইন্টারাক্ট হচ্ছে। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আসলো টি সেলের কাছে, তখন টি সেলের কাছে প্রথম আমি কি সিগন্যাল দিব, টি সেলকে অ্যাক্টিভ করবে কি, টি সেল কিভাবে অ্যাক্টিভেট করবে, অ্যান্টিজেন প্রেজেন্ট করব আমি MSC2 সেলের মাধ্যমে, MSC2 প্রোটিনের মাধ্যমে। এটাকে ডিটেক্ট করবে, ফার্স্ট অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করবে টি সেল রিসেপ্টর। এটা কোথায় আছে? CD4 পজিটিভ সেলের মধ্যে আছে। তখন কি হলো, অথবা এন্ডোজেনাস কজ প্রেজেন্টেড ইন দ্য অ্যান্টিজেন প্রেজেন্টেড ইন দ্য MSC1 যদি নিয়ে আসে, তাহলে প্রেজেন্ট করবে হলো CD8 পজিটিভ সেলের কাছে। অর্থাৎ কোন প্রোটিনের মাধ্যমে প্রেজেন্ট করতেছে, দ্যাট ডিপেন্ডস। এখন ভাইয়া এটা কি MSC1 এর মাধ্যমে প্রেজেন্ট করবে নাকি MSC2 এর মাধ্যমে প্রেজেন্ট করবে, সেটা বুঝবো কি করে? ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য প্রোটিন, ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ দ্য প্রোটিন। ওকে। প্রলিফারেশন এন্ড সার্ভাইভাল। সো প্রলিফারেশন এবং সার্ভাইভ কো-স্টিমুলেটরি সিগন্যাল দেওয়ার পরে এখন প্রলিফারেশন এবং এখন টি সেলটাকে অ্যাক্টিভ হতে হবে, ওর এগেইনস্টে ফাইট করতে হবে। সেটা কোন সিগন্যালিং পাথওয়ের মাধ্যমে হয়, কোনটা কার মধ্যে থাকে? B7 প্রোটিন কার মধ্যে থাকে, আর B7 কি বলে, B7 প্রোটিন কার মধ্যে থাকে, আর B7 প্রোটিনের সাথে ইন্টারঅ্যাক্ট করে টি সেলের কোন অংশটা, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যখন সে অ্যাক্টিভেটেড হয়ে গেল, অ্যাক্টিভেটেড হওয়ার পরে এখন সে কি করবে? বি সেলের ক্ষেত্রে সেম, বি সেলের ক্ষেত্রে বি সেলের রিসেপ্টর আছে, যদিও পরবর্তীতে বি সেলের রিসেপ্টর সে নিজে রিলিজ করে দিতে পারে। তার কো স্টিমুলেশনটা যাচ্ছে CD40 এল এর মাধ্যমে। সে যখন অ্যাক্টিভেট হয়ে যায় তখন ক্লাস সুইচিং করে। ক্লাস সুইচিং করলে সুবিধাটা কি, সেটা হলো অ্যাফিনিটি ম্যাচুরেশন, এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। তার পরের কথা হলো অ্যান্টিবডি স্ট্রাকচার এন্ড ফাংশন। অ্যান্টিবডি স্ট্রাকচার এবং ফাংশনের মধ্যে FAB সেগমেন্ট এবং FC সেগমেন্ট গুলো পড়বো। দুইটার দুইটার ইউনিক যেই ক্যারেক্টারিস্টিক গুলো সেগুলো পড়বো। যে FAB এটা হলো, এখানে আমাদের সব ভ্যারিয়েশন গুলো থাকবে। এখানে আবার আমাদের এখানে কি থাকবে, স্পেসিফিসিটি গুলো থাকবে, যে স্পেসিফিকলি সে কোন অ্যান্টিজেনের সাথে বাইন্ড করবে।
আর এফসি এফসি পোর্শন গুলো আমরা দেখার চেষ্টা করব, ঠিক আছে, যে এটার পিকুলারিটি কি। ওকে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন সবাই। এখানে র্যান্ডমাইজেশনটা অত বেশি ইম্পর্টেন্ট না, বাট এই যে ভিডি যে এটা র্যান্ডমাইজেশন হয় একটু অন্তত পড়িয়েন। ইমিউনোগ্লোবিনের আইসোটাইপ অনেক কোষে, এখান থেকে একটা সেন্টেন্স বাদ দেওয়া ঠিক হবে না। এই যে ফাইনালি একটা পেজ পাইলাম যেটা মুখস্থ, এবং আমি আপনাকে বলতেছি একটা সেন্টেন্সও বাদ দেওয়া ঠিক হবে না, কারণ এগুলো সামহাও স্টুডেন্টরা শেষের দিকে যেয়ে ভুলে যায়। এই জন্য এখন থেকে সবগুলো জিনিস পড়ার চেষ্টা করবো আমরা। ইমিউনোগ্লোবুলিন জি, এটা মোস্ট অ্যাবান্ডেন্ট। এটা হলো সেকেন্ডারি রেসপন্সের ক্ষেত্রে একেবারে ফার্স্ট ওয়ান, অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ইমিউনোগ্লোবুলিন এ কোথায়, তার এটার মেন পিকুলারিটিটা কি, এটার স্ট্রাকচারটা কি, জে চেন তাকে কি থেকে প্রিভেন্ট করে। ইমিউনোগ্লোবুলিন এম এর ক্ষেত্রে যে জে চেন, এটার মাধ্যমে কি হয়, ইমিউনোগ্লোবুলিন এমটা কেন প্রথমে আসে, কারণ তার মধ্যে অনেক রিসেপ্টর থাকলে সে অনেক বেশি অ্যাটাক করতে পারবে, তাই। ইমিউনোগ্লোবিন ডি এর মধ্যে পিকুলারিটিসটা কি, ইর মধ্যে পিকুলারিটিসটা কি, অ্যান্টিজেন টাইপ অ্যান্ড মেমোরি, থাইমাস ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কার আছে, থাইমাস ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন কার আছে, এক্সট্রিমলি এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, আজকে আমাকে এই পর্যন্ত রেখে দিতে হচ্ছে, আমাদের নেক্সট ক্লাস হবে নেক্সট ফ্রাইডেতে ইনশাল্লাহ। ওকে, ইমিউনোলজিতে যদি কারো মনে করেন যে ভাই আমি তো এগুলো পড়লে আমি বুঝি জিনিসগুলো, এভাবে পড়লেই হবে। আর যদি মনে করেন যে আপনি পুরো স্টোরিটা জানতে চান, পুরো স্টোরিটা জানতে হলে আমার লেকচার দেখলে ভালো হয়, ফুল লেকচার। সামান গ্রুপে এটা শেয়ার করে দেন, আমার একটা ফুল লেকচার আছে, সেখানে আমি চেষ্টা করছি একটু এটাকে মোর স্টোরি টাইপ বানাইতে, যেন একটা কানেকশন ফিল করেন কার সাথে কার। ওকে, আমি ফিলিং এক্সট্রিমলি ড্রাউজি, আমি ঘুমিয়ে পড়ে যেতেছি, আমি পড়াতে পারতেছি না, উল্টা পাল্টা পড়ানো শুরু করবো তারপরে। ঠিক আছে, আমি যারা ফার্স্ট এর ব্যাচ আছেন, আমি বলছিলাম যে আমাদের মার্চ মাসের শেষের দিকে আমার টানা অনেকগুলো ডে অফ পড়ছে, সো আই থিঙ্ক আই ক্যান কাভার ইউ। অ্যান্ড জাস্ট ইন কেস একটা দুইটা ক্লাস যদি এপ্রিলে যায়, আমাকে ক্ষমা করবেন। আই হ্যাভ বিন ট্রাইং। আর বাকিদেরকে তো আমি আছি, বাকি যারা অন্য ব্যাচে কানেক্টেড, এই দুইটা ক্লাস আমি আপনাদের সাথে কানেক্টেড নিলাম। নেক্সট ক্লাস একটা ক্লাস হয়তো বা কানেক্টেড নিতে হবে, যেখানে আমি ইমিউনোলজি এবং মাইক্রোবায়োলজিকে একটু হাইলাইট করব, ঠিক আছে, বেসিক সায়েন্স গুলোকে। ওকে, আর ফার্স্ট এডের যে গ্রুপটা আছে সেই গ্রুপটাকে আমি চেষ্টা করবো অন্যভাবে কভার করা। আপনাদের মনে হয় মেজর দুইটা সিস্টেম বাকি আছে, সেটা হলো কার্ডিওলজি আর নিউরোলজি। ঠিক আছে, কভার করবো ইনশাল্লাহ, ডোন্ট ওয়ারি। ওকে, অলরাইট, থ্যাংক ইউ সো মাচ। আর এখন রোজা, তো রোজার মধ্যে তো কফি টফি খাওয়া যায় না, কফি টফি খাইলে আর একটু অ্যাক্টিভ থাকা যেত। আর কালকে নাইট ডিউটি ছিল, একটা কল আর কি আপনার, মানে কালকে আমার কোনো ডিউটি ছিল না, দিনে কোনো ডিউটি নাই, রাত্রে কোনো ডিউটি নাই, দেন আই ওয়াজ চিলিং। এবং আমি প্রিপেয়ার ছিলাম না, হঠাৎ করে সন্ধ্যার সময় কল যে নাইট ডিউটিতে যাওয়া লাগবে, একটা আমার এক কো রেসিডেন্ট সে অসুস্থ হয়ে গেছে, তাকে কভার করার জন্য। এই জন্য আর কি, যাই আমি আহ, বিপদে পড়ে গেছি। ঠিক আছে, এনিওয়েজ, হ্যাপেন্স। ঠিক আছে, আসসালামু আলাইকুম, বাই।